রাজিতা বের হয়ে যেতেই নিশাদ আনানকে বলতে লাগলো, তুই রাজিতার থেকে পুরো ব্যাপারটা লুকোচ্ছিস কেন রে? দেখতে পাচ্ছিস না এই বিষয়টা নিয়ে ও কী পরিমাণ ঘাটাঘাটি করছে? সবটা জেনে গেলে তোকে কিন্তু ভুল বুঝবে ও। সময় থাকতে সবটা ওকে জানিয়ে দে, এখনও দেরি হয়নি, পরে কিন্তু পস্তাতে হবে তোকে। নিশাদের কথা শুনে আনান বলল, আমিও তো ওকে এর আগে অনেকবার বিষয়টা জানাতে চেয়েছিলাম, কিন্তু ওর সামনে গেলেই ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। মনে হয় রাজিতা সবটা জানতে পারলে ও আমাকে ভুল বুঝবে। ও কেন তোকে ভুল বুঝবে রে? তুই কাউকে ভালোবাসতি আর সে মারা গেছে, এতে দোষটা কোথায় বুঝলাম না তো। আমি কাউকে ভালোবাসতাম, এটা দোষের নয় হয়তো, সে মারা গেছে এটাও দোষের নয়, কিন্তু কিন্তু কি আবার? সমস্যা তো একটাই, ওদের দুজনের চেহারায় অনেকটা মিল আছে। আরে এতে প্রবলেমটা কোথায় আমি তো বুঝতেছি না, বুঝিয়ে বলবি আমাকে? তুই কিছুই বুঝতে পারছিস না? শুভা দেখতে রাজিতার মতোই ছিল, আর আমি শুভাকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম। এটা রাজিতা শুনলে অত সহজে মেনে নেবে তুই ভেবেছিস? ও এটা ভেবে বসে থাকবে যে শুভার মতো দেখতে বলে আমি ওকে ভালোবেসেছি আর ওকে বিয়ে করেছি। সত্যিই কি তাই? না মানে শুভার মতো দেখতে বললে কি তুই রাজিতাকে বিয়ে করেছিস? নিশাত, আর কেউ জানুক আর না জানুক, তুই তো জানিস যে রাজিতাকে আমি কোন সিচুয়েশনে বিয়ে করেছি। তারপরেও তুই এটা কিভাবে বলতে পারলি? তুই আমার কাছেও লুকুবি বিষয়টা? সত্যকে চাপা রাখা যায় না, কারণ তা নিজেই নিজের পথ খুঁজে নিয়ে একদিন না একদিন বেরিয়ে আসে। আমি মানছি যে পা নষ্ট হওয়ার নাটকটা আমি রাজিতাকে পাওয়ার জন্যই করেছিলাম। হ্যাঁ, তখন শোবার মতো দেখতে বলেই আমি ওকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছিলাম। কিন্তু বিশ্বাস কর, এই কয়েকদিনে আমি রাজিতাকে সত্যিই ভালোবেসে ফেলেছি। শোবার মতো দেখতে বলে নয়, আমি রাজিতাকে মন থেকেই ভালোবেসে ফেলেছি। ও যখন আমার পাশে থাকে তখন মনে হয় পুরো পৃথিবীটাই আমার। ও যখন কথা বলে তখন মনে হয় যে ওর এই কথা সারা জীবন শুনলেও একটুও বিরক্ত হব না আমি। ওর মুখে হাসি দেখলে মনে হয় পুরো পৃথিবীটাই যেন আনন্দের জোয়ারে ভেসে যাচ্ছে, আর ওর চোখে পানি দেখলে আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে আসে। তাহলে তুই ওকে সত্যিটা কেন বলে দিচ্ছিস না? ভয়ে। রাজিতাকে আমি হারাতে পারবো না। শুভাকে হারিয়েছি, এখন রাজিতাকে হারালে আমি বেঁচেই থাকতে পারবো না। শুভার মৃত্যুর পর আল্লাহ হয়তো আমাকে রাজিতার জন্যই বাঁচিয়ে রেখেছিল। শুভাকে হারিয়ে আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। তুই তো সব দেখেছিস। সব দেখেছি জন্যই তো বলছি, রাজিতাকে সব সত্যিটা বলে দে তাড়াতাড়ি, দেখবি সব ঠিক হয়ে যাবে। ট্রাস্ট মি। আরে আমি কি কম চেষ্টা করেছি? কিন্তু রাজিতাকে হারানোর ভয় আমাকে কুরে কুরে খায়। ওকে সব সময় চোখে চোখে রাখি, মনে হয় যে চোখের আড়াল হলেই বুঝি শুভার মতো রাজিতাও আমার জীবন থেকে হারিয়ে যাবে। আর শুভার কথা শুনলে ও হয়তো কাচের মতো টুকরো টুকরো হয়ে যাবে। আমি ওকে কোনো কষ্ট দিতে চাই না, কিন্তু ওর থেকে সত্যটা লুকিয়ে তুই আরও বড় ভুল করছিস রে। যেদিন ও পুরোটা সত্য জেনে যাবে সেই দিন ও সত্য জানার থেকে বেশি কষ্ট কোনটায় পাবে জানিস? কোনটায় কষ্ট পাবে? তুই কাউকে ভালোবাসতি সেটাই না যতটা কষ্ট পাবে, তার চেয়ে বেশি কষ্ট পাবে এটা ভেবে যে তুই ওর থেকে এতগুলো সত্য গোপন রেখেছিস। তুই আর আমি ছাড়া এই সত্যগুলো আর কেউ জানে না, বিলিভ মি। কিন্তু তাই বলে তুই ওর কাছে গোপন রাখবি? কথাগুলো শুনে আনান 5 বছর আগের সময়টাতে চলে গেল। নিশাদের এক কাজিনের বিয়েতে শুভাকে প্রথম দেখে আনান। তখন সবে অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হয়েছে সে। শুভাকে দেখে আনান যেন নিজেকে আর ধরে রাখতে পারে না। সিঙ্গেল লাইফের অবসান ঘটাতে অনেক ব্যাগ পেতে হয়েছিল আনানকে, কারণ শুভা অন্যান্য সাধারণ মেয়ের মতো ছিল না। প্রেম ভালোবাসা এসব নিয়েও ইন্টারেস্টেড ছিল না, আর অনেক লাজুক প্রকৃতির একটা মেয়ে ছিল, কারো সাথে তেমন কথা বলতো না। কিন্তু আনানের ভালোবাসার কাছে হেরে গিয়ে শুভাও আনানকে ভালোবেসে ফেলে, কিন্তু সেটা অন্য কাউকে জানাতে নারাজ ছিল শুভা। ও প্রেম করে শুনলে সবাই কি ভাববে এটা ভেবেই গোপন রেখেছিল ওদের রিলেশনশিপ। চোরের মতো লুকিয়ে লুকিয়ে দেখা করতে হতো আনানকে শুভার সাথে। তারপরেও ওদের সম্পর্কটা ভালোই যাচ্ছিল। দেখতে দেখতে একটা বছর কেটে যায়। শুভার সাথে লুকিয়ে দেখা করাটা যেন আনানের নেশায় পরিণত হয়ে গেল। আনানের ক্যাম্পাস থেকে শুভার ক্যাম্পাস বেশি একটা দূরে ছিল না, এজন্য প্রায়ই প্রতিদিন ওরা দেখা করত। শুভা সবসময় একটাই স্বপ্ন দেখত, আর সেটা হচ্ছে ওদের ভার্সিটিতে টিচার হিসেবে জয়েন করা।
আনানের আবার টিচিং প্রফেশনটা অতটা পছন্দ ছিল না। নিশাদ, আনান আর সুভা ছাড়াও ওদের সম্পর্কটা আরও একজন জেনে যায়, আর সে ছিল সুভার ফ্রেন্ড ফাহিম। ফাহিম ছিল অনেকটা দুষ্ট প্রকৃতির একটা ছেলে। সুভার রিলেশন আছে শুনে ও সুভাকে নিয়ে অনেক মজা করতে শুরু করে। ওর মতো চুপচাপ একটা মেয়েরও বয়ফ্রেন্ড আছে, এসব বলে হাসাহাসি করে। ফাহিম এটাও জানায় যে ও সবাইকে জানিয়ে দেবে সুভা ইন এ রিলেশনশিপ। আর তারপর থেকে ফাহিম সুভাকে প্রচুর বিরক্ত করত, যেখানে সেখানে ফলো করত, বিভিন্ন কথা শোনাতো। ওর আর আনানের ছবি তুলে সেগুলো দিয়ে সুভাকে ভয় দেখাতো, যদিও ওদের তেমন কোনো ছবি ছিল না যা লোকে দেখলে খারাপ ভাববে। তবুও সুভা প্রচুর ভয় পেত ফাহিমকে। সুভা চাইতো যে ওর ফ্রেন্ডরা কেউ ওর রিলেশন সম্পর্কে না জানুক। খুব লাজুক টাইপের একটা মেয়ে ছিল। আনান ওকে অনেক বোঝায় যে সবাই তো রিলেশন করে, আর বিষয়টা সবাই জেনেও যায়, ওদের বিষয়টা জানলে কিছুই হবে না। কিন্তু সুভা তবুও মানতে চায় না। একটা তুচ্ছ বিষয় নিয়ে সুভা যে এত সিরিয়াস হবে তা আনান কল্পনাও করতে পারেনি। তার উপর ফাহিমের বিরক্ত করা দিন দিন বাড়তেই থাকে। সুভার মৃত্যুর দিন আনানকে ফোন করে জানায় যে ফাহিম ওকে ছাদে ডেকেছে কি যেন বলবে। আনান ওকে মানা করে ফাহিমের সাথে দেখা করতে। ছেলেটাকে ওর সুবিধের মনে হয় না, কিন্তু সুভা বলে যে কিছুই হবে না। সুভা ফাহিমকে বুঝিয়ে বললেই শুনবে। কিন্তু সেই দিনের পর আনান আর সুভার মিষ্টি কণ্ঠটা শুনতে পায়নি, ওর মিষ্টি মুখটা দেখতে পায়নি। সুভার থেতলে যাওয়া মুখটি আনানের স্মৃতির পাতায় সারা জীবনের জন্য সেটে যায়। ফাহিমকে নিয়ে আনানের সন্দেহ ছিল, তাই ফাহিমের নাম্বার জোগাড় করে পরিচয় গোপন রেখে আনান এটা বলে ধমকি দেয় যে সুভাকে যে ওই মেরেছে তা আনান জানে। ওকে 1 লাখ টাকা দিলে প্রমাণগুলো ফাহিমকে দিয়ে দিবে। আনানের ফোন পেয়ে ফাহিম ভয় পেয়ে যায়। ফাহিম এটাও জানায় যে ও ইচ্ছে করে সুভাকে ছাদ থেকে ফেলে দেয়নি। কথা বলার এক পর্যায়ে ফাহিম সুভার সাথে মজা করে যে ওকে ছাদ থেকে ফেলে দেবে, কিন্তু সুভা সেটাকে সিরিয়াসলি নিয়ে ভয় পেতে থাকে। ওদের ছাদে কনস্ট্রাকশনের কাজ চলছিল, আর সুভা যে দিকটায় দাঁড়িয়েছিল সেই দিকটায় কোনো রেলিং ছিল না। আর ভয় পেয়ে সুভা পিছনে যেতে যেতে এতটাই পিছনে চলে যায় যে ওখান থেকে ফেরার আর কোনো উপায় ছিল না। সুভা পড়ে যেতেই ফাহিম তাড়াতাড়ি ছাদ থেকে সরে পড়ে আর ভিড়ের মাঝে মিশে যায়। তাই ছাদে গিয়ে কেউ ওকে খুঁজে পায় না। ফাহিমের কথাগুলো শুনেও আনান বিশ্বাস করতে পারে না। শেষমেশ ফাহিম জানায় যে আনানের সাথে দেখা করবে ও। আনানও রাজি হয়ে যায়, তবে ও জানায় যে সুভার যেখান থেকে পড়ে মৃত্যু হয়েছে সেখানেই দেখা করবে সে। ফাহিম নিজেই সিকিউরিটি গার্ডের থেকে চাবি নিয়ে আনানকে নিয়ে ছাদে চলে যায়। আনান মাস্ক পরে থাকায় ফাহিম প্রথম ওকে চিনতে পারে না, কিন্তু একটু পরে আনানকে চিনতে পারার পর ফাহিম আর আনানের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। সুভার মৃত্যুর জন্য আনান ফাহিমকে দোষারোপ করতে থাকে, আর ফাহিম সেটাকে একটা দুর্ঘটনা বলে চেঁচাতে থাকে। দুজনের মধ্যে তর্কাতর্কি থেকে হাতাহাতি পর্যায়ে চলে যায়। আনান ফাহিমকে ভয় দেখায় যে সবাইকে জানিয়ে দেবে সেই দিন সুভার সাথে ছাদে ফাহিমও ছিল। ফাহিম রেগে গিয়ে বলতে থাকে সুভা তো অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কিন্তু আনানকে ও নিজ হাতেই মেরে ফেলবে, কেউ জানতেও পারবে না। সবাইকে এটা জানিয়ে দিলেই হবে যে সুভার আত্মহত্যা সহ্য করতে না পেরে সুভার বয়ফ্রেন্ডও সেইমভাবে আত্মহত্যা করেছে বলেই হাসতে থাকে ফাহিম। আনান নিজেকে বাঁচাতে গেলে ফাহিম নিজেই নিচে পড়ে যায়। ফাহিমকে নিচে পড়ে যেতে দেখে আনান ভীষণ ভয় পেয়ে যায়। সিকিউরিটি গার্ড ফাহিমের সাথে ওকে আসতে দেখেছে। ফাহিমের ফোনে ও কল করেছিল। এগুলো ভাবতে ভাবতে ফাহিমের ফোনটা আনানের চোখে পড়ে। ফাহিমের ফোনটা হাতে নিয়ে আনান পালাতে থাকে। সিকিউরিটি গার্ড শব্দ শুনে তার উৎপত্তি খুঁজতে থাকে, আর সেই সুযোগে আনান ওখান থেকে পালিয়ে আসে। সিকিউরিটি গার্ড হয়তো নিজেকে বাঁচাতে গিয়ে আনানের কথা গোপন রাখে, কারণ অত রাতে তিনি কাউকে ছাদে কেন যেতে দিয়েছিলেন এই প্রশ্নটার উত্তর উনার জানা ছিল না। তারপর কারোর ডেথ হয়ে গেছে, কেস যদি উল্টো ওনার দিকে আসে, আর নিউজে ফাহিমের বলা কথাগুলি যদি প্রকাশ হতে থাকে। ফাহিমের মৃত্যুতে আনান এটা ভেবে শান্তি পায় যে সুভার মৃত্যু যার জন্য হয়েছে সে আর এই পৃথিবীতে নেই। আনান যেন প্রাণ খুলে হাসতে ভুলে যায়, প্রাণ খুলে কথা বলতে ভুলে যায়, সব সময় কেমন চুপচাপ থাকে। ওর মা বাবা একমাত্র ছেলের এই রূপটা সহ্য করতে পারে না। তখন নিশাদ ওনাদের সবটা জানায়। সবটা জেনে ওনারাও ভীষণ কষ্ট পায়।
আনান মাস্টার্স কমপ্লিট করেই সুভাদের ভার্সিটি মানে রাজিতাদের ভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করার জন্য মরিয়া হয়ে ওঠে। নিজের জন্য নয়, সুভার স্বপ্ন পূরণ করতে। পুরো 2 বছর কঠিন চেষ্টার পর আনান সফল হয়। এর মধ্যে বাবা মা বিয়ের জন্য চাপ দিতে থাকে। আনান রাজি হয় না। অবশেষে ওর বাবা ওর দাদুর শেষ ইচ্ছের কথা জানালে অনিচ্ছা সত্ত্বেও আনান রাজি হয়ে যায়। মেয়েকেও দেখতে যায় না। ওর বাবাকে জানিয়ে দেয় যে ওর দাদু যেহেতু ঠিক করে গেছেন, যেমনই হোক ওই বিয়ে সে করবেই। ও বিয়েতে রাজি হয়েছে শুনে ওর বাবা মা ভীষণ খুশি হন। আনানের বিয়ে ঠিকঠাক হওয়ার 2 দিন আগে ওর ইন্টারভিউ ছিল, আর ইন্টারভিউ দিয়ে ফেরার পথে ওর চোখে পড়ে রাজিতা। ক্ষণিকের জন্য ওর মনে হতে থাকে যে ও সুভাকে দেখতে পাচ্ছে। অনেক বছর পর ওর মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে, যা মিথ্যে নয়, একদম মন থেকে আসা প্রকৃত হাসি। কিন্তু ওর মুখের হাসি নিমিষেই শেষ হয়ে যায়, কেননা ও অলরেডি বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে। রাজিতার খোঁজ নিয়ে যখন জানতে পারে যে ও যাকে বিয়ে করতে যাচ্ছে তারই চাচাতো বোন রাজিতা, আনান তখন রাজিতা আর ওর পুরো পরিবারের খোঁজ খবর নেয়। কে কে আছে পরিবারে, কে কেমন, কিন্তু নিয়নের সম্পর্কে বেশি কিছু জানতে পারে না, কারণ ও দেশের বাইরে ছিল। রাজিতাদের পুরো পরিবারের খোঁজ খবর নেওয়ার পর বিয়ের দিন আনান একটা রিস্ক নেয় রাজিতাকে পাওয়ার জন্য, আর পা নষ্ট হওয়ার নাটকটা করে যেন নীলা ওকে বিয়ে করতে মানা করে দেয়। আর নীলা মানা করে দিলে রিমি কখনো রাজি হবে না, কারণ ও অলরেডি একজনকে ভালোবাসে। তাহলে লাস্ট অপশন থাকবে রাজিতা। আনানও বিয়ে না করে আসবে না, আর পরিবারের সবার মুখের দিকে তাকিয়ে রাজিতা না করতে পারবে না। কিন্তু আনানের প্ল্যানটা যে এভাবে কাজ করে যাবে তাও ভাবতে পারেনি সে। রাজিতাকে ও এত সহজেই পেয়ে যাবে, তা আবার সারা জীবনের জন্য নিজের করে। কি হলো, কিছু তো একটা বল। তুই না বলতে পারিস আমাকে বল, আমি ওকে পুরোটা বুঝিয়ে বলবো। আমার বিশ্বাস এখনও রাজিতাকে বুঝিয়ে বললেই ও বুঝবে। নিশাদের কথায় অতীতের সাগর থেকে বর্তমানে ফিরে আসে আনান। নিশাদের কথা শুনে আনান ভাবনার জগৎ থেকে ফিরে আসে এবং বলতে থাকে, আমি রাজিতাকে পুরোটা বলতে পারি, কিন্তু পুরোটা শুনে ও যে ভুল বুঝবে না আমাকে, এর গ্যারান্টি কি তুই দিতে পারবি? নিশাদ কিছুটা আমতা আমতা করে বলল, দেখ আনান, আমার চেয়ে রাজিতাকে তুই বেশি চিনিস। এই কয়দিনে ওর সম্পর্কে তোর অনেকটা জেনে যাওয়ার কথা। তুই নিজেই ভেবে দেখ যে এই কথাগুলো ও যদি তোর মুখ থেকে শোনে তাহলে কতটা কষ্ট পাবে, আর অন্যের মুখ থেকে শুনলে কতটা কষ্ট পাবে। একবার ভেবে দেখ, তাহলে উত্তর পেয়ে যাবি। তুই বুঝতে পারছিস না নিশাদ, মাত্র ও একটা শখের মধ্য দিয়ে গেছে, এখন আরেকটা শখ ও সামলাতে পারবে না। আচ্ছা, আমাকে কয়েকটা দিন সময় দে, ওর মন ভালো হোক একটু, তারপর সব কিছু বুঝিয়ে সুঝিয়ে বলবো। আঘাতের উপর আঘাত দিলে সেটা বেশি ক্ষত নাও সৃষ্টি করতে পারে, কিন্তু মন ভালো হয়ে গেলে তুই এসব বললে ওর মন আবার খারাপ করতে চাচ্ছিস? আমার তো মনে হয় ও শোভার মৃত্যুর ব্যাপারে সবটা অলরেডি জেনে গেছে। ওটা তো তখন একটা চাঞ্চল্যকর নিউজ ছিল, ফাহিমের মৃত্যুর পর আরও চাঞ্চল্যকর হয়ে ওঠে। ঘটনাটা এই ভার্সিটির স্টুডেন্টদের জানা কোনো ব্যাপারই না। প্লিজ তুই ওকে যত দ্রুত সম্ভব কথাগুলো বলে দে। আচ্ছা, দেখা যাক। আর তোকে অনেক ধন্যবাদ হেল্প করার জন্য। রাজিতা নীলাকে জানাবে না, এতটুকু ভরসা রাখতে পারিস। দেখ আনান, আজ আমি তোকে হেল্প করলাম ঠিক আছে, কিন্তু এই ঘটনার প্রভাব যদি আমার আর নীলার সম্পর্কের উপরে কোনোভাবে প্রভাব ফেলে, আমি কিন্তু সেটা মেনে নিতে পারবো না। তোর মতো আমি অন্তত মিথ্যে কোনো বুনিয়াদের উপরে সম্পর্ক স্থাপন করতে চাই না। ওকে, আমি কথা দিচ্ছি যত দ্রুত সম্ভব রাজিতাকে সবটা সত্যি জানিয়ে দিব। আনান কথাগুলো বলতেই নিশাদ যাওয়ার জন্য দরজা খুলল, কিন্তু দরজা খুলতেই নিশাদ পুরো পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়ল। ওর হাত পা যেন ঠান্ডা হয়ে আসছে। নিশাদকে হঠাৎ ওভাবে দাঁড়িয়ে পড়তে দেখে আনান বলল, কিরে, ওভাবে দাঁড়িয়ে পড়লি কেন, যাবি না? নিশাদ আনানের কথার কোনো উত্তর না দিয়ে ভয়ার্ত কণ্ঠে দরজার অপর পাশে থাকা মানুষটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি তুমি কখন এলে? নাকি তুমি যাওনি? তার মানে তুমি এতক্ষণ আমাদের সব কথা? বলেই থেমে গেল নিশাদ। আনানের আর বুঝতে বাকি রইল না যে নিশাদ কার সাথে কথা বলছে।
আনান নিশাদের হাত সরিয়ে দরজাটা পুরোপুরি খুলে রাজিতার অশ্রুসিক্ত চেহারা দেখে চমকে উঠল। নিশাদের মতো ও নিজেও বলে উঠল, তুমি? রাজিতা কিছু বলতে যাবে তখন মালিহা কিছুটা দূর থেকে চেঁচিয়ে রাজিতাকে বলতে লাগলো, কিরে তুই ক্লাসে আসছিস না কেন? স্যার ক্লাসে চলে এসেছে, তুই কল দিতে বলেছিলি, কল করছি তাও তুলছিস না। আরে ভাই ক্লাসটা তো অন্তত করবি নাকি? ক্লাসের সময়টুকু তোদের একসাথে থাকতে হবে। বাবারে ভালোবাসা রে, আজকাল ক্লাস বাদ দিয়ে ওনাদের ভালোবাসা চলছে। শেষের কথাগুলো মালিহা আস্তে আস্তে বলল। ও আরও কিছু বলতে যাচ্ছিল কিন্তু পাশেই আনান আর নিশাদকে দেখতে পেয়ে চলে গেল। রাজিতা আনানের অফিস রুমের ভেতরে যেতেই নিশাদ চলে যেতে যেতে বলল, রাজিতা তোমাকে শুধু একটা কথাই বলতে চাই, প্লিজ আনানকে ভুল বোঝো না, ও তোমাকে অনেক ভালোবাসে। তারপর আনানকে উদ্দেশ্য করে বলল, আশা করি এখন আর এক্সট্রা সময় লাগবে না, আর কোনো কিছুই কিন্তু গোপন রাখবি না। কথাগুলো শেষ হতে আনান বা রাজিতা কারো উত্তরের অপেক্ষা না করেই নিশাদ দরজাটা ধাক্কা দিয়ে লাগিয়ে চলে গেল। এতক্ষণ রাজিতার ফোন ভাইব্রেট হয়ে যাচ্ছে, অথচ নিশাদ বা আনান কেউই বুঝতে পারেনি রাজিতার ফোনটা আনানের টেবিলের উপরে পড়ে আছে। রাজিতা ফোন নেয়ার জন্যই আবার ফিরে এসেছিল, আর ফিরে এসে আনান আর নিশাদের কথাগুলো শুনতে পায়। রাজিতা একটা কথাও বলছে না, ওর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু কান্নার কোনো শব্দ হচ্ছে না। হাতের তালু দিয়ে যতবার চোখ মুছছে ততবার আবার গাল দুটো ভিজে উঠছে। আনান কি বলবে বুঝে উঠতে পারছে না, ওর গলা শুকিয়ে গেছে। গলা ভেজানোর জন্য একটু পানি খেতে খেতে দেখতে পেল যে রাজিতা টেবিলের উপর থেকে ওর ফোনটা হাতে নিয়ে বের হয়ে যাচ্ছে। আনান তাড়াতাড়ি করে বলল, দাঁড়াও। রাজিতা দরজা খুলতে খুলতে বলল, ফোনটা ফেলে রেখেই চলে গিয়েছিলাম, তাই ফোনটা নিতে এসেছিলাম, বুঝতে পারিনি আপনাদের পার্সোনাল আলাপ চলছিল, বিরক্ত করার জন্য সরি। আনান রাজিতার হাত ধরে বলতে লাগলো, রাজিতা প্লিজ আমার পুরো কথাটা আগে শোনো, পুরোটা না শুনলে তুমি বুঝতে পারবে না। রাজিতা এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে চলে যেতে যেতে বলল, তোমার যা বলার পরে বলো, আমার ক্লাস আছে এখন। আর হ্যাঁ, আমার জন্য দাঁড়াতে হবে না, চলে যেতে পারো তুমি। আমি আজ ক্লাস শেষ করে ছোট আম্মুদের ওখানে যাব, মাকে ফোন করে বলে দেব নে। কথাগুলো বলেই আনানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রাজিতা বের হয়ে গেল। আনান ধপ করে ওর চেয়ারে বসে পড়ল। ওর এখন কি করা উচিত না উচিত কিছুই বুঝতে পারছে না সে। রাজিতা তো ওর পুরো কথা শুনলই না, কি করে পুরোটা বলবে। রাজিতা ক্লাস শেষ করে বের হতেই দেখতে পেল যে আনান গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এত বড় সত্য রাজিতার থেকে কি করে লুকিয়ে রাখতে পারে? একবার অন্তত জানাতে পারতো পুরোটা, কিংবা ওর চাচাকে সোজাসাপটা বলে দিত যে ও রাজিতাকে বিয়ে করতে চায়, নীলাকে নয়। তাহলেই তো রাজিতার সাথে ওর চাচি আর নীলার কোনো ভুল বোঝাবুঝি হতো না। আনান নিজে সবাইকে ধোঁকা দিয়েছে, নিজের বাবা মাকে, রাজিতার পরিবারকে, রাজিতাকে, সবাইকে। ও এটা কি করে করতে পারলো? রাজিতা আস্তে আস্তে আনানকে বিশ্বাস করতে শুরু করেছে, আর তখনই ওর বিশ্বাসগুলো এভাবে ভেঙে গড়িয়ে দিল। এসব ভাবতে ভাবতে রাজিতা প্রায় আনানের সামনেই চলে আসলো, কিন্তু আনানের সাথে কথা বলার বা ওর সাথে বাসায় যাওয়ার কোনো ইচ্ছাই এখন রাজিতার নেই। ও ওর ফ্রেন্ডদের আড়ালে চলে গেল যেন ও আনান ওকে দেখতে না পায়, কিন্তু আনানের শকুনের চোখ এড়িয়ে বেশি দূর যেতে পারল না রাজিতা। আজ প্রথম আনান সবার সামনে থেকে রাজিতার হাত টানতে টানতে গাড়ি অবধি নিয়ে গেল। রাজিতার ফ্রেন্ডরা সব হা করে দেখছে, আরও অনেকে ওদের দিকে তাকিয়ে আছে। রাজিতা আনানের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে গাড়িতে গিয়ে বসলো। ও বুঝতে পারলো যে সবার সামনে সিন ক্রিয়েট করাটা ঠিক হবে না। আনান নিজেই রাজিতাকে বলেছিল যে ক্যাম্পাসে যেন ও আনানের থেকে একটু দূরে দূরেই থাকে, কিন্তু আজ আনান নিজেই সেই রুলস ভঙ্গ করলো। রাজিতা চুপচাপ গাড়িতে ওঠার পর ড্রাইভার গাড়ি ছাড়তেই রাজিতা ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, মিজান ভাই আজ একটু চাচুদের ওখানে যাবেন তো, আমার একটু দরকার আছে। রাজিতার কথা শুনে আনান বলল, না তুমি সোজা বাসায় চলো, আজ আর ওখানে যেতে হবে না, ওখানে পরে গেলেও হবে। তারপর রাজিতাকে উদ্দেশ্য করে বলল, তুমি আগে আমার পুরো কথাটা শোনো, তারপর তোমার যদি মনে হয় যে তুমি আমার সাথে যাবে না সেটা তোমার ব্যাপার, কিন্তু আজ তোমাকে আমার পুরো কথাটা শুনতেই হবে, প্লিজ। রাজিতা আনানের কথার কোনো উত্তর না দিয়ে বলল, মিজান ভাই গাড়ি থামান তো, আমি এখানেই নেমে যাব।
বলেই গাড়ির দরজা খুলতে গেলে বাধ্য হয়ে মিজান গাড়ি থামালো। গাড়ি থামাতেই রাজিতা দরজা খুলে বের হয়ে গেল আর আনানকে উদ্দেশ্য করে বলল, এই 2-3 দিন থেকে সারপ্রাইজ পেতে পেতে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন আরও নতুন কোনো সারপ্রাইজ পেলে হয়তো আমার মাথাটা ফেটেই যাবে। আমি আর নিতে পারছি না। প্লিজ তোমার যা বলার পরে বলো, আমি এখন আর কোনো লোড নিতে পারছি না মাথায়। বলেই হনহন করে রাজিতা ওর চাচার বাসার দিকে হাঁটা শুরু করলো। আনান মনে মনে নিশাদকে গালি দিতে লাগলো, কারণ ওই বলেছিল যে আঘাতের উপর আঘাত দিলে নাকি ওটা বেশি লাগে না, কিন্তু আঘাতের পর বারবার আঘাত দিলে সেটা যে ভেঙে চুরমার হয়ে যায় এটা বোধহয় ওর জানা ছিল না। রাজিতা তো চলে গেল, আনান এখন কি করবে? রাজিতার পিছু পিছু ওর চাচার বাসায় যাবে, নাকি ওখান থেকে ওকে রেখে একাই বাসায় ফিরে যাবে? এসব ভাবতে থাকে। তখনই মিজান বলে উঠল, ওনার সাথে আপনার যাওয়া উচিত। একা একা গেলে সবাই কি ভাববে? মিজানের কথা শুনে আনান যেন কুল খুঁজে পেল। গাড়ি থেকে নেমে মিজানকে একটা ধন্যবাদ দিয়ে রাজিতার পিছু যাওয়া শুরু করলো। মিজানও গাড়িটা ওদের সাথে সাথেই একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে লাগলো। রাজিতা বুঝতে পারলো যে আনান ওকে কথাগুলো না বলে শান্তি পাবে না। রাজিতার পিছনে পিছনে ওভাবে আনানের আশাটা থেকে অনেকে ওদের দিকে উদ্ভট দৃষ্টিতে তাকিয়ে আছে। রাজিতার নিজের কাছেও অস্বস্তি লাগছে। রাজিতা হুট করে দাঁড়িয়ে পড়ল, তারপর পিছনে ফিরে আনানকে উদ্দেশ্য করে বলল, চলো কোথাও একটা বসা যাক, তারপর তোমার সব কথা শোনা যাবে। রাজিতার কথায় আনান ওই রকম পরিস্থিতিতেও খুশি হয়ে গেল, যেন গ্রীষ্মের দাবদাহের পর এক ফোঁটা বৃষ্টি পেয়েছে। রাজিতা ওর সাথে কথা বলতে রাজি হয়েছে। আশেপাশে তেমন কোনো জায়গা দেখতে না পেয়ে আনান বলল, চলো কোনো রেস্টুরেন্টে যাওয়া যাক। তোমার তো ক্ষুধাও পেয়েছে নিশ্চয়ই, কিছু খেয়ে নিয়ে ঠান্ডা মাথায় সব বলা যাবে। আনানের প্রস্তাবটা রাজিতার মন্দ মনে হলো না, কারণ আসলে ওর ভীষণ ক্ষুধা পেয়েছে। আনান না বললে হয়তো বুঝতেই পারতো না। খাবারের কথা শুনতেই ক্ষুধাটা যেন আরও বেড়ে গেল। সব কষ্ট সহ্য করতে পারলেও রাজিতা আবার ক্ষুধার কষ্টটা একদমই সহ্য করতে পারে না। আচ্ছা ঠিক আছে বলেই রাজিতা আনানের সাথে গিয়ে গাড়িতে বসলো। তারপর ওরা পাশেই একটা রেস্টুরেন্টে গেল। খাবার অর্ডার দেওয়া শেষ হলে রাজিতা এতক্ষণে আনানকে বলল, আমি জানি না তোমার আর বলার মতো কি বাকি আছে। তুমি বুঝতে পারছো না যে তুমি শুধু আমাকে নয় সবাইকে ঠকিয়েছ। আনান আশেপাশে লোকজন আছে কিনা দেখে একটু আস্তে করেই বলল, দেখো রাজিতা, এত লোকজনের মধ্যে মনে হয় না কথাটা তুমি ভালো মতো বুঝতে পারবে। বাসায় চলো, ঠান্ডা মাথায় সব শুনবে। রাজিতা মলিন একটা হাসি দিয়ে বলল, বাসা? কার বাসা? কিসের বাসা? ওসব কি আদৌ আমার প্রাপ্য? প্লিজ রাজিতা, লোকজনের মধ্যে কোনো সিন ক্রিয়েট করো না তো। আমি তোমাকে সবটা বুঝিয়ে বলতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি কোনো সিন ক্রিয়েট করবো না। তার আগে তুমি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো। বলো তুমি কি জানতে চাও? আজ আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। তুমি নীলা আপুকে কেন ধোঁকা দিলে? আমি কিভাবে ধোঁকা দিলাম নীলাকে? তুমি আমাকে বিয়ে করবে সেটা চাচুকে বললেই পারতে। এত নাটকের কি দরকার ছিল? তখন তোমাকে দেখে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। কি করব না করব বুঝতে পারছিলাম না। আর বিয়ের একদিন আগে এসে যদি আমি কনে চেঞ্জ করতাম, তুমি নিজে আমাকে মেনে নিতে না। বলো তুমি মেনে নিতে পারতে ব্যাপারটা? যে ছেলে তোমার আপুকে বিয়ে করতে চায় সে বিয়ের আগের দিন এসে যদি তোমাকে বিয়ের প্রস্তাব দেয়, সেটাকে তুমি কিভাবে মেনে নিতে? রাজিতা কিছুক্ষণ চুপ থাকার পর বলল, তাহলে সেই দিনে আমাকে জানিয়ে দিতে। তাহলে আজ হয়তো তোমার সাথে আমি কথাগুলো বলতেই পারতাম না। আমাকে বিশ্বাস তো দূরে থাক, আমার কোনো কথাই শুনতে না। এখন কি মনে হয় আমি তোমার সব কথা শুনবো? আগে শোনো তারপর বলো। আমি নিশাদকে যা বলেছি সেইটুকু শুনে তুমি আমার বিচার করতে পারো না। পুরোটা শুনে তারপর তুমি আমার বিচার করতে পারো। তারপর তুমি আমাকে যা শাস্তি দেবে তা আমি হাসি মুখে মেনে নেব। শুধু আমাকে ভুল বুঝে দূরে সরে যেও না প্লিজ। আমি তোমাকে ছাড়া হয়তো বেঁচে থাকবো, তবে ভালো থাকবো না। প্লিজ রাজিতা। ততক্ষণে ওদের অর্ডার করা খাবার চলে এসেছে। রাজিতা খাওয়া শুরু করতে করতে বলল, আমি খাওয়া শেষ করার আগেই তুমি তোমার সব কথা শেষ করবে। তারপর আমি দেখব যে তোমার কথাগুলো কতটা বিশ্বাসযোগ্য। আচ্ছা বলেই আনান রাজিতাকে সব বলতে শুরু করলো, একদম সুবার সাথে দেখা হওয়ার শুরু থেকে রাজিতার সাথে বিয়ে হওয়া পর্যন্ত। আনানের কথাগুলো শুনে রাজিতা খাওয়া বাদ দিয়ে দিল। পুরোটা শুনে রাজিতার খুব খারাপ লাগছে। তুচ্ছ একটা কারণে দুটি জীবন অকালে ঝরে পড়েছে, সাথে আরেকজনের জীবনটাও তছনছ করে দিয়েছে।
শুভার মৃত্যু না হলে হয়তো আনান আজ রাজিতার সামনে এভাবে অপরাধীর মতো বসে ক্ষমা ভিক্ষা করতো না। শুভা, ফাহিম আর আনান তিনজনের জন্যই রাজিতার খুব কষ্ট হচ্ছে। শুভার জায়গাটা ও দখল করে নিয়েছে ভাবতেই একদিক থেকে ওর খারাপ লাগলো, অন্য দিক থেকে আজ প্রথম রাজিতার নিজেকে অনেক ভাগ্যবতী মেয়ে বলে মনে হলো যে আনানের মতো এমন একজনকে ও জীবনে পেয়েছে। ও যে এতটা ভালোবাসে, কিন্তু আনান এতদিন ওকে সত্যটা বলেনি ভাবতেই সব গলে যাওয়া পানিগুলো আবার বরফ হয়ে জমে গেল। এতগুলো সত্য লুকানোর শাস্তি তো আনানকে পেতেই হবে। বিশেষ করে ওর চাচি আর নীলার সাথে যে ব্যবহার করেছে তার শাস্তি পাওয়া উচিত। কারণ এখানে আনান এতগুলো সত্যি না লুকালেও হয়তো ওনারা আনান আর রাজিতার সাথে সেদিন অমন ব্যবহার করতো না। রাজিতাকে চুপ থাকতে দেখে আনান বলতে লাগলো, এখন তো পুরোটা শুনলে, এখনও কি মনে হয় পুরো দোষটাই আমার, নাকি পুরো দোষটাই কাউকে অনেক বেশি ভালোবাসার? বলো। রাজিতা আরও কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি, তবে একটা শর্তে। কি সেই শর্ত বলো? আমি তোমার ক্ষমা পাওয়ার জন্য যে কোনো শর্তে রাজি আছি। ছোট আম্মু আর নীলা আপুর কাছে ক্ষমা চাইতে হবে তোমাকে। তারা যদি আপনাকে ক্ষমা করে তাহলে আমি ক্ষমা করব। কিন্তু তুমি এখানে ওনাদেরকে টেনে আনছো কেন? ওনারা তো তোমার খারাপ চায়। হ্যাঁ, টেনে আনছি কারণ ওনারা আমার ভালো না চাইলেও খারাপ হয়তো চায় না, তবে প্রকৃতপক্ষে দেখতে গেলে ওনাদের ধারণাটাই তো ঠিক ছিল। আমার জন্যই তো তুমি নীলা আপুকে বোকা বানিয়েছিলে, তাই না? ওনাদের বুঝিয়ে বললে হয়তো প্রথমে রাজি না হলেও পরে বুঝে সুঝে যা করার করতো। পরিস্থিতি এতটা খারাপ হতো না। আমার সাথে ওনাদের সম্পর্ক হয়তো এতটাও খারাপ হতো না যতটা এখন হয়েছে। তাই আগে ওনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিন, তারপর আমি ক্ষমা করব। কথাগুলো বলেই রাজিতা ওখান থেকে উঠে চলে গেল। আনান ঠায় ওখানে বসে রইল। রাজিতা ওর চাচি আর নীলাকে এর মধ্যে কেন আনছে তা ওর মাথায় আসছে না। ও বুঝতে পারছে না যে ওনাদের কাছে ও এখন কিভাবে ক্ষমা চাইবে। আবার ক্ষমা না চাইলে রাজিতাও তো তাকে ক্ষমা করবে না। আনান বুঝতে পারছে না যে ওর এখন কি করা উচিত আর কি করা উচিত নয়। রাজিতা চলে যেতে আনান রেস্টুরেন্টের বিল মিটিয়ে বাইরে চলে গেল। আশেপাশে কোথাও রাজিতাকে না দেখতে পেয়ে ও ভালো করে খুঁজতে লাগলো। রাজিতা রেস্টুরেন্ট থেকে বের হয়ে ভাবতে লাগলো যে এখন ও কী করবে, কোথায় যাবে। চারপাশে যে ছলনাময়ী মানুষ দিয়ে ভর্তি, প্রথমে রিমি, পরে নিয়ন, আর এখন শেষ পর্যন্ত আনান নিজেও, যাকে ও নিজের শেষ সম্বল ভেবে বাঁচতে চেয়েছিল। আনান এত বড় সত্যটা ওর থেকে কি করে লুকাতে পারল? রাজিতা হঠাৎ খেয়াল করলো যে আনান দৌড়াতে দৌড়াতে ওর দিকেই আসছে। রাজিতা ওর এই অবস্থা দেখে আবারও থেমে যায়। আনান রাজিতার সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলতে থাকে, এভাবে কেউ হুট করে চলে আসে? আমি কতবার ডাকছি, শুনতে পাচ্ছ না তুমি? তা কি সিদ্ধান্ত নিলেন? আমি একটা কথা বুঝতে পারছি না যে যারা তোমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে তাদের কাছে তুমি কেন আমায় মাফ চাইতে বলছো? মাফ যদি কারো কাছে চাইতেই হয় সেটা হচ্ছে তুমি। আমি শুধু চাই যে তুমি আমাকে মাফ করে দাও। রাজিতাকে চুপ থাকতে দেখে আনান আবারও বলল, দেখো রাজিতা, তুমি আমাকে যা শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব। আর তোমার পরিবারের কাছে যদি আমার মাফ চাইতেই হয় তাহলে সেটা হচ্ছে তোমার চাচ্চু। একমাত্র উনিই তোমাকে প্রকৃত ভালোবাসে। কিন্তু আমার মনে হয় এসব বলার জন্য এটা সঠিক সময় নয়। তোমার মতো উনিও আমাকে ভুল বুঝবেন। আমি একটা সময় ঠান্ডা মাথায় তোমার চাচাকে সব বুঝিয়ে বলে মাফ চেয়ে নিব। উনি আমাকে ফোনে বারবার করে বলেছিলেন যে আমি যেন ওনার মেয়েকে আগে দেখে নেই। ওনাকে তোমার কথা বললে উনি হয়তো কোনো একটা ব্যবস্থা করতেন, কিন্তু আমি শুরু থেকে একটা মিথ্যাকে ঢাকার জন্য মিথ্যার পর মিথ্যা বলেই যাচ্ছি। হাঁটতে হাঁটতে কথাগুলো বলতে থাকে আনান। আনানের এত বড় লেকচারটা মনোযোগ দিয়ে শোনার পর রাজিতা বলল, একটা মিথ্যা? একে তুমি একটা মিথ্যা বলছো? প্রথমে যেদিন সুভার নাম শুনলাম অন্তত সেই দিন তোমার সত্যটা বলে দেওয়া উচিত ছিল। তা না করে তুমি কি বললে? তুমি বললে যে ওইটা নিশাদের এক্স। তারপর নিশাদ ভাইয়া যেদিন জানালো যে ওনার কোনো এক্স ছিল না, সেই দিনও তোমার আরেকটা সুযোগ ছিল, কিন্তু সেই দিনও বললে যে নিশাদ নীলার ভয়ে অস্বীকার করেছে। অথচ সেই কাজটা তুমি নিজে করেছো আমার ভয়ে। আমি তো আমার ভুলগুলো স্বীকার করছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। মাফ? তুমি নিয়ন ভাইয়ের সাথে আমার সামান্য কয়েকটা ছবি দেখেই জাজ করা শুরু করে দিয়েছিলে যে আমি কেন তোমাকে জানাইনি যে আমার আগে বয়ফ্রেন্ড ছিল, যা সম্পূর্ণ মিথ্যে ছিল।
তারপরেও তোমার ভাব দেখে মনে হচ্ছিল যে বিয়ের আগে রিলেশন থাকা মানে সে জগতের সবচেয়ে খারাপ মানুষ। শুধু তাই নয়, তা বিয়ের পর স্বামীকে না জানানো আরও মারাত্মক অপরাধ। আর তুমি নিজে কি করলে? নিজের মৃত গার্লফ্রেন্ড যাকে তুমি অনেক ভালোবাসতে তাকেই অস্বীকার করলে। শুধু তাই নয়, তাকে নিজের বন্ধুর এক্স বানিয়ে দিলে। কেন আনান? কেন ছেলেদের আর মেয়েদের জন্য সব কিছু আলাদা? এর উত্তর তোমার জানা আছে? বলতে পারবে আমাকে? আনান কি বলবে কিছুই বুঝতে পারে না। আনান ওখানেই দাঁড়িয়ে পড়ে, আর রাজিতা আবার ওকে ফেলে রেখে চলে যায়। রাজিতা ওর চাচার বাসায় পৌঁছে অবাক হয়ে যায়, কারণ সেখানে সবাই নিয়নকে ঘিরে বসে আছে। তার মানে নিয়ন ভাইয়া দেশে ফিরেছে, অথচ রাজিতা এর কিছুই জানে না। ওর অবশ্য জানার কথাও না, কারণ রিমির মুখে নিয়নের ওইসব কথা শোনার পর রাজিতা আর নিয়নের কল রিসিভ করেনি, তাই কথাও হয়নি। আর রিমির সাথেও আর তেমন কথা হয়নি। যে আনানের জন্য ওর পরিবারের মানুষগুলোর আসল রূপ জানতে পারল, সেই আনানও ওদের দলেরই একজন। কে জানতো? নিয়নকে দেখার সাথে সাথে রাজিতার ওখান থেকে ছুটে পালাতে ইচ্ছে করছে, কিন্তু বাসার মধ্যে ঢুকে তো আর বের হওয়া যাবে না এখন। আগে থেকে জানলে হয়তো আসতোই না। রাজিতা নিজের ঠিকানাগুলো যেন আস্তে আস্তে হারিয়ে ফেলছে। যেখানেই যাচ্ছে সেখানেই ধোঁকাবাজ দিয়ে ভর্তি। ও এখন কোথায় যাবে আর কী বা করবে? কী রে রাজিতা, বিয়ের পর চেঞ্জ হয়ে গেছিস নাকি? অনেক দিন পর দেখছি জন্য অন্যরকম লাগছে। ওখানে ওভাবে দাঁড়িয়ে পড়লি কেন? এখানে আয়, বস। নিয়নের কথায় রাজিতার ধ্যান ফিরল। ও কিছু বলার আগে রাজিতার চাচি বলে উঠল, বেহায়া মেয়ের কাজ দেখো। আমার ছেলেটা এসেছে না এসেছে শুনতেই ঢ্যাং ঢ্যাং করে চলে এসেছে ওর মাথা খেতে। রাজিতা ওর চাচির কথাটা শুনে যেন আকাশ থেকে পড়ল। এসব কি বলছে ওর চাচি? আনান ঠিকই বলেছিল, ওর মাথা সত্যিই তখন খারাপ হয়ে গিয়েছিল। তা না হলে এইরকম জঘন্য মানুষের কাছে আনানকে কখনো ক্ষমা চাইতে বলতো না। এইবার রাজিতা নিজেই চুপ হয়ে গেল। ওখান থেকে এক পাও নড়তে পারছিল না। ও সবার কাছে গিয়ে বসবে, কথা বলবে, নাকি দরজা দিয়ে বের হয়ে আসবে বুঝতে পারছিল না। নিয়ন ওর মায়ের কথা শুনে আরও চমকে গেল। নিয়নের ভালো মুড মুহূর্তের মধ্যেই বদলে গেল। ওর মাকে ধমকের সুরে বলল, মা, তুমি এসব কি আবল তাবল বলছো? আমি মাত্র আসলাম, রাজিতাকে ফোন করতে চাচ্ছিলাম আসার জন্য, সেখানে ও নিজেই এসে পড়েছে। এতে তোমার খুশি হওয়ার কথা। তা নয়, তুমি এসব কি মাথা খাওয়ার কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। নিয়নের মা কিছু বলার আগেই রিমি বলে উঠল, মা, ভাইয়া এসব রাখো তো। রাজিতাকে আগে তো ভেতরে আসতে দেবে নাকি? আর মা, তুমি কি পাগল নাকি? ভাইয়া মাত্র আসলো বাইরে থেকে, কোথায় দুটো ভালো কথা বলবে? তা না। আপনি ভুল বুঝছেন। আমরা জানতাম না যে আজ নিয়ন ভাই এসেছে। আমি আর রাজিতা তো আপনাদের সাথে একটু দেখা করতে এসেছিলাম। দেখা করা হয়ে গেছে, আমরা বরং আরেকদিন আসব। আনানের কথায় সবাই রাজিতার পেছনে তাকালো। আনান যে রাজিতার পেছনে এসেছে এটা এতক্ষণ কেউ খেয়ালই করেনি, রাজিতা নিজেও খেয়াল করেনি। আনান যেন ঠিক সময় এসে রাজিতাকে উদ্ধার করলো। নিয়নকে দেখে এ বাসায় থাকার ইচ্ছেটা রাজিতার মরে গেছে। ও তাই আনানের কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ ছোট আম্মু, আমরা তো আপনাদের সাথে দেখা করতে এসেছিলাম। আমি জানতাম না যে আজ নিয়ন ভাইয়া আসবে। আনানকে দেখে ওর চাচি চুপ হয়ে গেছে। রাজিতার চাচা আনানকে উদ্দেশ্য করে বলল, বাবা, তুমি তোমার চাচির কথায় কিছু মনে করো না। ও আসলে ওভাবে। আনান ওনাকে থামিয়ে দিয়ে বলল, আরে না, কিছুই মনে করিনি। আসলে মা আমাদের জন্য অপেক্ষা করছে। আজকের মতো আসি, আরেকদিন আসবো। ভাইয়া কেবল আসলো, আপনারা ওনার সাথে কথা বলুন। নিয়ন আনানের ছবি দেখেছিল, কিন্তু কথা হয়নি কখনো। রাজিতা ওর সাথে কথা বলায়নি, আর ও নিজেও আর কল করেনি কখনো। আনান আর রাজিতা চলে যাচ্ছিল, কিন্তু কেউ ওদের আটকাচ্ছে না দেখে নিয়ন বলল, মা, বাবা, তোমরা বাসার নতুন জামাইকে এভাবে আপ্যায়ন করাও? এসেই চলে যাচ্ছে আর তোমরা কিছুই বলছো না। তারপর সবাইকে চুপ থাকতে দেখে নিয়ন নিজেই বলে উঠল, আনান, দাঁড়াও, ওভাবে এসেই তুমি চলে যেতে পারো না। মার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি জানি না যে মা কেন এমন কথা বলল, তবে অন্তত একটু বসে নাস্তা করে যাও। আনান মনে মনে ভাবল যে নিজে যে জঘন্য কাজ করে রেখেছে, আবার এখন ঢং করছে।
ভাবতে ওর নিজের করা ভুলগুলো চোখের সামনে ভেসে উঠল। ও নিজেও তো রাজিতাকে কম ঠকায়নি। এসব ভেবে আনান একটু হেসে নিয়নের কথার উত্তর দিল, আমি কিছু মনে করিনি ভাইয়া, আশা করি রাজিতাও কিছু মনে করিনি, তবে আপনার অনুরোধটা আমরা রাখতে পারলাম না, সরি, আরেকদিন আসব। এরপর নিয়নও আর তাদের আটকালো না। রাজিতাকে ওর মা যে কথা বলেছে ওর নিজেরই লজ্জা লাগছে। হঠাৎ আনানের ফোনটা বেজে উঠল। আনানের মা কল করেছে ওদের ফিরতে দেরি দেখে। আনান জানালো যে ওদের আজ ফিরতে দেরি হবে। রাজিতা বুঝতে পারল না যে গাড়ি তো রওনা দিয়ে দিয়েছে, তাহলে ফিরতে দেরি কেন হবে। একটু পরে ওদের গাড়িটা থেমে গেল। আনান রাজিতাকে উদ্দেশ্য করে বলল, গাড়ি থেকে নামো, দেখো কোথায় এসেছি। রাজিতা গাড়ি থেকে না নেমেই বাইরে ভালো করে তাকিয়ে দেখল যে ওরা তুলি আন্টির বাসার সামনে। তার মানে আনান ওকে ওর মন ভালো করার জন্য এখানে নিয়ে এসেছে। রাজিতা গাড়ি থেকে নামতেই আনান বলল, তুমি যাও, ওদের সাথে দেখা করো, আমি একটু আসছি। রাজিতা কোনো কিছু না বলে সোজা ভেতরে চলে গেল। বাচ্চাগুলো অনেকে খেলা করছিল, অনেকে ঘুমিয়েছে। রাজিতাকে দেখে ওরা ছুটে এলো, কিন্তু রাজিতা তো আজ ওদের জন্য কিছুই আনেনি। ওরা হয়তো কিছুটা আশাহত হলো, কারণ রাজিতা আসার সময় অন্তত ছোট ক্যান্ডি হলে ওদের জন্য নিয়ে আসে, আর আজ ও খালি হাতে এসেছে। রাজিতার নিজের কাছেও একটু খারাপ লাগলো। এমন সময় বাচ্চাগুলো রাজিতার সামনে থেকে খুশি মনে দৌড়ে গেটের দিকে গেল। রাজিতা পিছনে ফিরে দেখতে পেল যে আনান আর মিজানের হাতে অনেকগুলো আইসক্রিম, চকলেট আর চিপসের প্যাকেট। আনানের হাত থেকে বাচ্চাগুলো খাবারগুলো নিয়ে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে লাগলো। অনেকে খুশি হয়ে আনানকে জড়িয়ে ধরতে গেল। আনানও ওদের জন্য নিজে হাঁটু মুড়ে বসার চেষ্টা করলো, কিন্তু প্যান্ট পরে থাকার কারণে তেমন একটা নিচু হতে পারল না, তাই আনান মাথাটা নিচু করলো। বাচ্চাগুলোর মুখে হাসি দেখে রাজিতার নিজের মুখেও হাসি ফুটে উঠল। বাচ্চাগুলোর সাথে অনেকক্ষণ সময় কাটানোর পর রাজিতা আর আনান গাড়িতে গিয়ে বসল। গাড়িতে ওঠার সাথে সাথে রাজিতার হাসিগুলো আবার মেঘের আড়ালে ঢাকা পড়ে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর আনান বলল, খুব তো বলেছিলে যে তোমার চাচি আর নীলার কাছে মাপ চাইতে হবে, দেখলে ওনাদের আসল রূপ। আনানের কথা শোনার সাথে সাথেই রাজিতার এতক্ষণ জমে থাকা মেঘগুলো বর্ষণ হয়ে ঝরতে শুরু করলো। রাজিতা কান্না বিজড়িত কণ্ঠে বলতে লাগলো, হ্যাঁ, তোমার তো খুশি লাগছে তাই না? আমার আপনজন বলতে কেউ নেই, তাই আবার তোমার সাথে যেতেই বাধ্য হয়েছি বলে তোমার তো আনন্দ লাগছে তাই না? যত খুশি আনন্দ করো, তোমার কি? তুমি তো ছোট থেকে যা চেয়েছো সব পেয়েছো, এমনকি ভালোবাসার মানুষটিকে হারিয়েও তার মতো দেখতে আরেকটা পুতুল পেয়ে গেছো। আর আমি ছোটবেলা থেকে নিজের অধিকারের জন্য লড়াই করে আসছি, এখনও টিকে থাকার লড়াই করে যাচ্ছি। যে দু একজনকে আপন ভেবেছিলাম তারাও আপন নয়, আর তোমার কাছে তো আমি একটা ডুপ্লিকেট মাত্র। আনান বুঝতে পারল যে এতগুলো শখ পেয়ে রাজিতা পাগলের মতো হয়ে গেছে, ওর এখন কাউকে পাশে দরকার, অথচ ওকে তো রাজিতা এখন সহ্য করতেই পারছে না। তবুও আনান রাজিতার কাঁধে মাথা দিয়ে ওর মাথাটা নিজের কাঁধের ওপর রাখল। রাজিতা প্রথমে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও পরে চুপটি করে আনানের কাঁধে মাথা রেখে কান্না করতে লাগলো। ওর সমস্ত শক্তি যেন শেষ হয়ে গেছে। আস্তে আস্তে ও যেন নিজের কাছেই হেরে যাচ্ছে, নিজের জীবনকে টিকিয়ে রাখতে পারছে না, বারবার সবার আগাতে পরাজয় বরণ করে নিতে হচ্ছে। ছোটবেলায় ওর চাচা ওকে ওর নামের অর্থ বোঝাতো যে ওর নাম শুধু রাজিতা নয়, ওর নাম অপরাজিতা। ওর মা নাকি কখনো ওকে শুধু রাজিতা বলতো না, সব সময় অপরাজিতা বলে ডাকতো, কারণ ও যখন জন্ম নেয় তখন আধামরা অবস্থায় ছিল। ডাক্তার তো ওর বাঁচার আশা ছেড়েই দিয়েছিল, কিন্তু সব বাধা বিপত্তি অবসান ঘটিয়ে মাত্র কয়েকদিনে সে সুস্থ হয়ে ওঠে। আর অপরাজিতা মানে হচ্ছে যে কখনো পরাজিত হয় না, কিন্তু ও তো প্রতি পদে পদে পরাজিত হয়ে আসছে। ওর নিজের মানুষগুলোর কাছেই ও পরাজিত হচ্ছে। তাহলে কি ওর নামের অর্থ ভুল, নাকি ওর জীবনের জন্য এই নামটাই ভুল? চলো, আমরা বাসায় পৌঁছে গেছি। আনানের কথাটা শুনে রাজিতা ভাবনার জগৎ থেকে ফিরে আসে। তারপর দুজনে নীরবভাবে বাসায় প্রবেশ করে। রাজিতা ফ্রেশ হয়ে ওর শাশুড়ির রুমে গিয়ে দেখল যে উনি লাইট অফ করে শুয়ে আছে। ঘুমিয়েছে ভেবে দরজা চাপিয়ে চলে আসছিল, তখন ওর শাশুড়ি কথা বলে উঠল, কে? রাজিতা, কখন আসলে তোরা? আয়, ভেতরে আয়। রাজিতা লাইটটা জ্বালিয়ে বলল, মা, এই তো একটু আগেই আসলাম। আপনার শরীর ভালো আছে তো? না, মানে এই সন্ধ্যার দিকে শুয়ে আছেন যে?
তিনি শোয়া থেকে উঠে বসলেন। তারপর রাজিতাকে কাছে ডেকে বললেন, হ্যাঁ আমি ভালোই আছি। তুই নেই আর বাসাটা ফাঁকা লাগছিল। এই সময়টা তো তুই ছাড়া কাটতেই চায় না, অথচ আগে কি সুন্দর সময় কেটে যেত। মানুষের অভ্যাসগুলো কখন যে পাল্টে যায় সে নিজেও বুঝতে পারে না। রাজিতা ওনার পাশে বসে পড়ল। কিরে, তোর মুখটা এমন শুকনো লাগছে কেন? কিছু হয়েছে? না মা, একটু চাচুদের ওখানে গিয়েছিলাম। ও, ওখানে সবাই কেমন আছে? হ্যাঁ সবাই ভালো আছে, এমনি দেখা করতে গিয়েছিলাম আর কি। মাঝে মধ্যে একটু যাবি, দেখবি ভালো লাগবে। আনানকেও তো বলে দিয়েছি যে তোকে নিয়ে যেন মাঝে মধ্যে কোথাও একটু ঘুরতে যায়। আসলে ওর ঘোরাঘুরির অভ্যাস নেই তো, তুই বললেই পারিস কোথায় যাবি। আমিও তেমন একটা কোথাও ঘোরাঘুরি করি না। কেন, তোর কি আনানের মতো ঘোরাঘুরি পছন্দ নয়? না তা নয়, ঘুরতে আমার খুব ভালো লাগে, কিন্তু কোনো কিন্তু নয়। তোর সামনের পরীক্ষাটা শেষ হলেই দুজনে কোথাও থেকে ঘুরে আসবি। আরহানকে এর আগেও বলেছি যে মেয়েটাকে নিয়ে কোথাও থেকে ঘুরে আয়। এই ঝামেলা সেই ঝামেলা লেগেই আছে। এইবার পরীক্ষা শেষ হলে যতই ঝামেলা থাক দুজনে কোথাও থেকে ঘুরে আসবি। আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে আপনিও যাবেন তাহলে। বাবাও তো আপনাকে নিয়ে কোথাও ঘুরতে যায় না। পাগলি মেয়ের কথা শোনো, তোদের সাথে আমি গিয়ে কি করব? আর আমার কি এখন ঘোরাঘুরির বয়স আছে বল? তোদেরই তো এখন সময় ঘোরাঘুরির। রাজিতা ওর শাশুড়ির আরেকটু কাছে এগিয়ে গিয়ে বলল, আচ্ছা মা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। বল, আমি কি মানা করেছি? আমাকে নিজের মা ভেবে সব কথাই শেয়ার করতে পারিস। মনটা খারাপ নাকি? আনান কি কিছু বলেছে তোকে? না মা, তেমন কিছু নয়। আচ্ছা মা, আমি যদি আমার অতীতের কোনো বড় ঘটনা লুকিয়ে রাখি আর সেটা এখন আপনাকে বলি, আপনি কি আমাকে ক্ষমা করবেন? কেন রে, কি হয়েছে? না, আগে বলুন আপনি আমাকে ক্ষমা করবেন কি না। ক্ষমা করার মতো ভুল হলে অবশ্যই ক্ষমা করব। আর যদি ক্ষমা করার মতো না হয়? তুই আমাকে মা হিসেবে যদি তোর অপরাধের কথা বলতে পারিস, মা হিসেবে আমি কি মেয়েকে ক্ষমা না করে পারি? আর মানুষ মাত্রই ভুল করে, কিন্তু প্রকৃত মানুষ তো সেই যে তার অতীতের ভুল থেকে শিক্ষা নেয় আর ভবিষ্যতে সে ভুল না করে। তুই যখন কাউকে মন থেকে ভালোবাসবি তখন তার ঠিক ভুল সব মেনে নিয়ে ভালোবাসতে হবে। ধর, কাল তুই ভুল করেছিলি, আজ আমি ভুল করলাম, এটাই তো নিয়ম, তাই না? আর যদি আমি তোকে ক্ষমা না করি, কাল আমি ভুল করার পর তোর থেকে ক্ষমা পাওয়ার আশা কিভাবে করতে পারি? আচ্ছা এইবার বল, তুই আমার থেকে অতীতের কি এমন লুকিয়েছিস যা আমি ক্ষমা করতে পারবো না? ওর শাশুড়ির কথাগুলো শুনে রাজিতার মুখে একচিলতে হাসি ফুটে উঠল। আসলেই তো, ও তো ওভাবে কখনো ভেবে দেখেনি। একজন মানুষের অতীত নিয়ে ঘাটাঘাটি না করে বর্তমানটাকে গুরুত্ব দিতে হবে। আনান ওকে ভালোবাসতো কিনা সেটা বড় কথা নয়, কিন্তু এখনও রাজিতাকে ভালোবাসে কিনা সেটাই বড় কথা। আনানের সাথে ওর সারা জীবনের বন্ধন, এটাকে ও চাইলেও সহজে ছিন্ন করতে পারবে না। ওর চাচার কাছে বা যেখানেই যাক না কেন, দিন শেষে ওকে যে একজন প্রিয় মানুষ খুঁজে নিতেই হবে, যার সাথে ও মন খুলে কথা বলতে পারবে, সারা জীবন থাকতে পারবে, সব সময় পাশে পাবে। একা একা যে জীবনযুদ্ধে জয়ী হওয়া যায় না। কিরে বল, আমি কথা দিচ্ছি তুই যে ভুলই করে থাকিস না কেন, আমি চাইবো তোকে ক্ষমা করে দিয়ে নতুন করে গ্রহণ করে নিতে। আসলে আমি দেখছিলাম যে আপনি আমাকে কতটা ভালোবাসেন। আমার এমন কোনো অতীত নেই যা আপনাদের থেকে লুকাবো। আপনি কিছু মনে করেননি তো মা? পাগলি একটা, আমি জানতাম আমার রাজিতা এমন কিছু করতেই পারে না। তিনি আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তখনই কলিং বেল বেজে উঠল। রাজিতার শ্বশুর রুমে ঢুকতেই রাজিতা বের হয়ে আসলো। রাজিতা রুমে ঢুকে দেখলো আনান ল্যাপটপে কাজ করছে। রাজিতাকে দেখে বলতে লাগলো, কোথায় চলে গিয়েছিলে? একটু রেস্ট নিলেই পারতে, সারাদিন যে ছোটাছুটি করেছ। আমি আসলে আর কিছু বলতে হবে না। আমি আর তোমার কাছে ক্ষমা চেয়ে তোমাকে বিব্রত করতে চাই না। আমি জানি এখন তোমার মনের মধ্যে কি বিশাল ঝড় তুফান চলছে। আমি আর তোমাকে প্রেশার দিতে চাই না। একটু রেস্ট নাও, মনটা একটু শান্ত হোক। তুমি ভেবেচিন্তে ডিসিশন নিও, আমাকে ক্ষমা করবে নাকি শাস্তি দেবে। আমি কথা দিচ্ছি তোমার সব শাস্তি আমি মাথা পেতে নেব। তোমার এই অবস্থা আমি আর দেখতে পারছি না। আমি এই রাজিতাকে দেখতে চাই না। আমি একটা হাসি খুশি রাজিতাকে দেখতে চাই। এইটুকু বলে আনান থেমে গেল। রাজিতা কি বলবে বুঝতে পারছে না। মানুষটা কি সত্যি ওকে ভালোবাসে নাকি এখনও শোবার কথাই? সরি,
অনেক কথা বলে ফেললাম, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি রেস্ট নাও। কথাগুলো বলেই আনান ল্যাপটপ বন্ধ করে বের হয়ে যাচ্ছিল। রাজিতা কান্না করতে করতে আনানকে পিছন থেকে জাপটে ধরল। কান্নার কারণে ও কোনো কথাই বলতে পারছে না। আনান রাজিতার দিকে ঘুরে ওর নিজের বুকে টেনে নিয়ে বলল, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। তোমার এই কষ্টটা দেখতে চাইনি বলে এতদিন আমি নিজের বুকে সত্যের পাথরটা চেপে রেখেছিলাম। আজ সেই পাথরটা নামাতে পেরে আমার নিজেকে হালকা লাগছে। আমি তোমাকে এইভাবে দেখাতে চাইনি। বিশ্বাস করো, শুধুমাত্র তুমি কষ্ট পাবে ভেবেই আমি এতদিনেও সত্যটা জানাতে পারিনি। কেন, এখন কি আমি কষ্ট পাচ্ছি না? ওই কষ্টটা না হয় আমি আরও আগেই পেতাম। কেন তুমি আমার থেকে সব লুকালে? কেন? আমি কথা দিচ্ছি আর কোনো দিন তোমার থেকে কোনো সত্য লুকাবো না, আর না তো তুমি আমার থেকে কিছু লুকাবে। আরেকটা কথা, সুভা আমার অতীত ছিল, অনেকটা সময় পার হয়ে গিয়েছে। আমি মোটামুটি নিজেকে মানিয়ে নিয়েছিলাম সুভাকে ছাড়া। তাই তুমি এটা ভেবো না যে সুভার ডুপ্লিকেট হিসেবে আমি তোমায় ভালোবাসি। সুভা আমার জীবন থেকে অনেক আগেই হারিয়ে গেছে। আল্লাহ ওকে আমার জন্য বানায়নি, আমাকেও তো শুধু রাজিতার জন্যই বানিয়েছে। তা না হলে এভাবে আমি তোমাকে পেতাম? বলো। শুনেছি যে আল্লাহ তাআলা নাকি স্ত্রীদেরকে তাদের স্বামীর বাম পাঁজরের হাড় দিয়ে বানিয়েছেন। সেই অনুযায়ী তুমি হচ্ছ আমার বাম পাঁজরের হাড়। তুমি ব্যথা পেলে, কষ্ট পেলে আমারও যে তাই কষ্ট হয়। তুমি কি সেটা বুঝতে পারো না? আমি বুঝতে চাই, সত্যি বলছি, আমি তোমাকে বুঝতে চাই। কিন্তু যতবার তোমাকে বিশ্বাস করতে যাই ততবার বিশ্বাসের সুতোয় টান পড়ে। আমি থমকে যাই, ভয় হয়। এই বুঝি বিশ্বাসের সুতোটা ছিঁড়ে গেল আর আমি হেরে গেলাম। তুমি আমাকে বিশ্বাস করতে ভয় পাও, অথচ যারা তোমাকে বারবার আঘাত করছে তাদের কাছে ফিরে যেতে চাও কোন মুখে? আমাকে আরেকবার বিশ্বাস করো, সুযোগ দাও। আমি প্রমাণ করে দিব যে এই আনানের বুকে রাজিতার জন্য কতটা ভালোবাসা জমে গেছে এই কয়েকদিনেই। আমি কোনো প্রমাণ চাই না, আমি শুধু সারা জীবন তোমাকে আমার পাশে চাই। আশেপাশে সব কিছু থেকে বাঁচার জন্য একটা ঢাল চাই, কারণ আমি যে বড্ড একা। কে বলেছে তুমি একা? এত বড় জলজন্ত মানুষটাকে তোমার চোখে পড়ে না? রাজিতা আনানের বুক থেকে আস্তে আস্তে মাথা তুলে কান্না বিজড়িত চোখে হাসতে থাকে। রাজিতার হাসি মুখ দেখে আনান নিজেও হেসে দেয় আর বলতে থাকে, একসাথে হাসি আর কান্নাকে কি যেন বলে, যা বাবা ভুলে গেছি। তবে যে যাই বলুক না কেন, আমার রাজিতাকে এভাবেও অসাধারণ লাগছে। চোখটা ফুলে যে ঢোল হয়নি। এই যা বাঁচা, নইলে সবাই ভাবতো আমি তোমাকে মেরে মেরে এই অবস্থা করেছি। আর সারাদিন শেষে দুজনের মধ্যে আবার স্বাভাবিক অবস্থা বিরাজ করতে লাগলো। দুজনের মুখের এক ফোঁটা হাসি যেন সারাদিনের সব ঝড়ঝাপটাকে আড়াল করে দিয়েছে। এখন ওদের হাসি মুখ দেখে কারো বলার উপায় নেই যে একটু আগেও দুজনের মধ্যে মেঘের পাহাড় জমেছিল। সকালে বাথরুম থেকে বের হয়ে রাজিতাকে অনেক সুন্দর করে সাজতে দেখে আনান বলল, আজ হঠাৎ এত সাজগোজ? আমাকে ইমপ্রেস করার চেষ্টা চলছে নাকি? আমি তো এমনিতেই তোমার রূপে ফিদা, আর ইমপ্রেস করতে চাইলে তো আমি হাওয়া হয়ে প্রকৃতিতে মিশে যাব। রাজিতা আনানের দিকে না তাকিয়েই বলল, তাহলে তুমি এটা বলতে চাইছো যে আমার সুন্দর চেহারার জন্যই তুমি আমাকে ভালোবেসেছো, তাই না? আমার এই রূপ না থাকলে কি তুমি আমাকে আর ভালোবাসবে না? বউয়ের সাথে যে মজা করে একটা কথা বলবো তার উপায় নেই। সে যে আমার থেকে 2 লাইন বেশি বুঝে, আমি তো সেটা ভুলেই গিয়েছিলাম। আমার তো এখন মাঝে মধ্যে সন্দেহ হয় যে আচ্ছা টিচার আমি নাকি তুমি। বলেই আনান হো হো করে হেসে উঠল। ওর কথা শুনে রাজিতা নিজেও হেসে ফেলল। হয়েছে, আর মজা করতে হবে না। আজ যে ক্যাম্পাস থেকে ছোট খালামনির ওখানে যেতে হবে সেটা কি ভুলে গেছেন মিস্টার? ওখানে না গেলে মা তোমাকে আর আস্ত রাখবে না। আমার তো মনেই আছে, কিন্তু সেখানে যাওয়ার জন্য যদি তুমি এত সেজে থাকো তাহলে তোমার জন্য এক বালতি সমবেদনা। কেন? আমার সাথে সাথে ওখানে যাওয়ার কি সম্পর্ক? ক্লাস শেষে তোমার এই সাজ আর সাজ থাকবে না মিসেস, ততক্ষণে তোমার মুখের 12টা বেজে যাবে। তাই এখন এত সাজুগুজু না করে ক্লাস শেষে ফ্রেশ হয়ে যা করার করো। হয়েছে হয়েছে, তোমাকে আর লেকচার দিতে হবে না। এখানে যদি সব লেকচার শেষ করে দাও তো ক্লাসে গিয়ে কি হাওয়া খাবে নাকি? চলো এবার। নাস্তা শেষ করে দুজনে বেরিয়ে পড়ল। আর আনানের মা ওকে বারবার মনে করিয়ে দিল ওর ছোট খালামণিদের বাসায় যাওয়ার কথা। নতুন বউকে নেয়ার জন্য উনি পাগল হয়ে গেছেন। রাজিতাকে ভীষণ পছন্দ হয়েছে আনানের ছোট খালার। রাজিতা ভাবতে থাকে যে আসলে মানুষের জীবনটা কত অদ্ভুত, বিশেষ করে মেয়েদের জীবন। বিয়ে হলো কি নিজের পরিবারটা পর হয়ে গেল,
আর সেই জায়গাটা দখল করে নিল অন্য কারো পরিবার, যাকে সে কখনো চিনতও না, জানতও না। রাজিতার অবশ্য পরিবার থাকলেও পরিবারের বন্ধনকে তা উপলব্ধি করতে পারত না, কিন্তু এখন পারছে। খুব ভালোভাবেই পরিবারের বন্ধনটাকে উপলব্ধি করতে পারছে। এই বন্ধন ছিন্ন করার কোনো ইচ্ছে বা সাহস কোনোটাই রাজিতার নেই। ও চায় না যে এই বন্ধন কোনো দিনও ছিন্ন করতে। সবার এই ভালোবাসা, মায়া এসব যেন কখনো হারিয়ে না যায়। রাজিতা কি পারবে এসব আগলে রাখতে? কোনো কিছু পাওয়ার চেয়ে আগলে রাখাটা যে কত কঠিন তা রাজিতা পুরোপুরি বুঝতে পারছে।